কবি সুকান্ত ভট্টাচার্যর জীবনের খুব গুরুত্বপূর্ণ এক ব্যক্তি ছিলেন তার রানী দিদি। সেই সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক মনীন্দ্রলাল বসুর সুকান্ত গল্পটি পড়ে রানী দিদি তার নাম রেখেছিলেন সুকান্ত। সুকান্তের সবচেয়ে আপন মানুষ এবং কাছের মানুষ ছিলেন এই জাটতুতো বোন। ছোট্ট সুকান্তকে গল্প কবিতা শুনিয়ে তাকে সাহিত্যের প্রথম ছোঁয়া তিনিই দেন। হঠাৎ করে একদিন রানী দিদি মারা গেলে সুকান্ত প্রচন্ড ধাক্কা খান। এর কিছুদিন পরে তার মাও চিরবিদায় নেন। একের পর এক মৃত্যু শোক যেন কবি সুকান্তকে করে তুলেছিল নিঃসঙ্গ থেকে নিঃসঙ্গতর। কবিতাই ছিল তার একাকিত্বের সঙ্গী। তাই তার কর্ম তার বয়সকে এমনকি তার জীবনকেও ছাড়িয়ে গিয়েছে। তারই প্রতিভা আজও উজ্জ্বল বাংলা সাহিত্যে। কবি সুকান্ত তার নিজের প্রথম কবিতার বই দেখে যেতে পারেননি। কবির মৃত্যুর কয়েকটা দিন আগে তার কবিতার বইয়ের সমস্ত ছাপানো ফাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যখন ফাইলটি তার হাতে দেওয়া হয়েছিল তিনি আনন্দে উঠে বসেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, বই তাহলে সত্যি বেরোচ্ছে? সেই দিন কবিকে কথা দিয়ে আসা হয়েছিল বই বেরোতে আর 1 সপ্তাহ। সেই সপ্তাহ না যেতেই কবি আমাদের ছেড়ে চলে যান। তখন কবির বয়স ছিল মাত্র 21। নামকরণের জন্যই প্রথম বইটা বেরোতে এত দেরি হচ্ছিল। বই যখন প্রেসে দেওয়া হয় কবি তখন শয্যাগত। বইয়ের নাম তখনও তিনি ঠিক করে উঠতে পারেননি। পরে তিনি এত বেশি অসুস্থ হয়ে পড়লেন যে নামকরণের ভার আর নিতেই পারলেন না। যারা এই দায়িত্বে ছিলেন তাদের কোনো নামই পছন্দ হচ্ছিল না। কোনো রকমে জোড়াতালি দিয়ে যখন নাম ঠিক হলো, প্রচ্ছদপটও আঁকতে দেওয়া হলো, তখন অকস্মাৎ বজ্রাঘাতের মতো এলো সুকান্তর মৃত্যুর খবর। তারপর বইয়ের নাম বদলে প্রথম কবিতার নামে বইয়ের নাম রাখা হলো ছাড়পত্র। ছাড়পত্রের সমস্ত কবিতাই 1943 থেকে 1947 মধ্যে লেখা। এছাড়াও বইতে নেই এমন বহু কবিতা এদিক ওদিক ছড়িয়েছিল। তাড়াতাড়ি ছাপাবার উদ্দেশ্যে প্রথম দিকে সেগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি। কবির মৃত্যুর পর তার লেখার ঝুলিতে আরো বহু অপ্রকাশিত কবিতা পাওয়া যায়। সেসব কবিতা নিয়ে কবির দ্বিতীয় একটি কবিতা সংগ্রহ পরবর্তীকালে ছাপা হয়েছিল। কাকা সুকান্ত ভট্টাচার্য ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্যের মনে কতটা আগুন জ্বালিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার কয়েক মাস আগে অর্থাৎ 1947 সালের 13ই মে প্রয়াত হন সুকান্ত ভট্টাচার্য। কাকার মৃত্যুর বছর দিন আগে জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের 1944 সালের 1 মার্চ। ফলে কাকার সঙ্গ খুব বেশি দিন পাননি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু তার জীবনে কবি সুকান্তর প্রভাব ছিল অপরিসীম। কবি সুকান্ত জন্মেছিলেন তার মাতামহের বাড়িতে 1926 সালের 15ই আগস্ট, 43 নম্বর মহিম হালদার স্ট্রিট, কালীঘাট, কলকাতায়। তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার উনশিয়া গ্রামে। পিতা ছিলেন সারস্বত লাইব্রেরির স্বত্বাধিকারী, যেটি ছিল একাধারে বইয়ের প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র। মা ছিলেন সুনীতি দেবী। বিত্তের দিক দিয়ে সচ্ছলতা তার গৃহে কখনো আসেনি। কবি তার ভাইদের মধ্যে ছিলেন দ্বিতীয়। অন্যরা হলেন মনমোহন, সুশীল, প্রশান্ত, বিভাস, অশোক ও অমিয়। কবি সুকান্ত তার বড় ভাই মনমোহন ভট্টাচার্য ও বৌদি সরজু দেবীর সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছিলেন। কবি শৈশব কাটিয়েছেন বাগবাজারে তাদের নিবেদিতা লেনের বাড়িটিতে। সেখানকারই কমলা বিদ্যামন্দিরে তাকে প্রাথমিক শিক্ষার জন্য ভর্তি করা হয়। কমলা বিদ্যামন্দিরেই সুকান্তের সাহিত্যেও হাতেখড়ি হয়। শৈশবেই তার সাহিত্যানুরাগ স্পষ্ট হতে থাকে। তার প্রথম ছোট গল্প ছাপা হয় বিদ্যালয়েরই একটি পত্রিকা সঞ্চয়ে। এরপর বিবেকানন্দ জীবনী আরও একটি গদ্য শিখা পত্রিকায় ছাপা হয়। সেই সময় প্রায় সুকান্তের লেখা ছাপা হতো। কমলা বিদ্যামন্দিরে লেখাপড়া শেষ হবার পর সুকান্ত ভর্তি হন বেলেঘাটার দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে।
এই বিদ্যালয়ে পড়া অবস্থাতেই সুকান্তর কবিতা ছাপা হতো বিভিন্ন পত্রিকা ও সাহিত্য সাময়িকীতে। এই বিদ্যালয়ে সুকান্তর সঙ্গে পরিচয় হলো অরুণাচল বসুর। অরুণাচল বসু নিজে ছিলেন একজন কবি। সপ্তম শ্রেণীতে পড়া অবস্থাতেই তারা দুজনে মিলে সম্পাদনা করেছিলেন হাতে লেখা পত্রিকা সপ্তমিকা। এরপরে অবশ্য তারা শতাব্দী নামে আরো একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেছিলেন। অরুণাচল তার আমৃত্যু বন্ধু ছিলেন। স্কুলে থাকা অবস্থাতেই এক পর্যায়ে সমাজতন্ত্রের প্রতি ঝুঁকে পড়েন সুকান্ত। তাই তার প্রাতিষ্ঠানিক পড়াশোনার ক্ষতি হয়। সমাজতন্ত্রের দিকে ঝুঁকে রুশ বিপ্লব থেকে সমাজতান্ত্রিক নানান সংগ্রামের ঘটনা, বই, ডায়েরি পড়তেন তিনি। একই সঙ্গে চলছে তখন তার সাহিত্য পড়া। কবিতা, প্রবন্ধ লেখা ছাপা হচ্ছে নানান পত্রিকায়। মাত্র 11 বছর বয়সে রাখাল ছেলে নামে একটি গীতিনাট্য রচনা করেছিলেন কবি, যেটি পরবর্তীকালে তার হরতাল গ্রন্থে সংকলিত হয়। 1941 সাল সুকান্ত ভট্টাচার্য কলকাতা রেডিওতে গল্প দাদুর আসরে যোগ দিলেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পর সেই আসরেই নিজের লেখা কবিতা পাঠ করে তাকে শ্রদ্ধা জানিয়েছিলেন কবি। গল্প দাদুর আসরের জন্য সুকান্ত ভট্টাচার্যের লেখা গান নির্বাচিত হয়েছিল, আর সেই গানে সুর দিয়েছিলেন পঙ্কজ মল্লিক। 1944 সাল থেকেই পুরোপুরিভাবে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে তিনি যোগদান করেছিলেন। 1944 সালে ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘের প্রকাশনায় তিনি আকাল নামে একটি সাহিত্য সংকলন সম্পাদনা করেন। ছোটবেলা থেকেই বিদ্যালয়ের বাঁধা ধরা নিয়মকানুন তার একদম পছন্দ ছিল না। জীবনের প্রতিটি ক্ষেত্রেই কবি যেন অনিয়মকেই তার নিয়ম করে নিয়েছিলেন। 1945 সালের ম্যাট্রিক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি। এই সময়ে ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। দলের একনিষ্ঠ কর্মী হয়ে ওঠেন সুকান্ত। কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কিশোর সভা বিভাগ সম্পাদনা করতেন সুকান্ত ভট্টাচার্য। মিটিং, মিছিল, সভা সমাবেশ থেকে সুকান্ত হয়ে ওঠেন সর্বত্র কর্মী ও সংগঠক। তাকে ছাড়া পার্টির কাজকর্ম ভাবাই যেত না। বিপ্লবী ও স্বাধীনতার আপোষহীন সংগ্রামী কবি সুকান্ত ছিলেন কমিউনিস্ট পার্টির সব সময়ের কর্মী। কিন্তু পার্টি ও সংগঠনের কাজে অত্যাধিক পরিশ্রমের ফলে নিজের শরীরের ওপর যে অত্যাচার তিনি করলেন, তাতে তার শরীরে প্রথমে ম্যালেরিয়া ও পরে দুরারোগ্য যক্ষ্মায় আক্রান্ত হলেন তিনি। কিন্তু তিনি থামলেন না। কবি যখন রোগাক্রান্ত হয়ে শয্যাশায়ী, তখন অসুস্থতা তাকে মানসিকভাবে দমাতে পারেনি। তার প্রমাণ অসুস্থ অবস্থায় নিজেদের ঘরে সিঁড়ি দেখে শোষক শ্রেণী আর শোষিতের প্রতীক বানিয়ে লিখলেন সিঁড়ি। 1947 সালে 13 মে মাত্র 21 বছর বয়সে কলকাতার 119 লাউডন স্ট্রিটের রেড অ্যান্ড কিওর হোমে চিরতরেই চলে গেলেন সুকান্ত ভট্টাচার্য। কবি বেঁচে থাকাকালীন তার কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি। কেবল দৈনিক পত্রিকা, সাহিত্য সাময়িকী, সাপ্তাহিক পত্রিকায় ছাপা হয়েছিল তার লেখা। মাত্র 21 বছরের জীবনের ব্যাপ্তি, আর তারই মধ্যে মাত্র 6-7 বছর পড়াশোনার পরিধি। তার মৃত্যুর পর প্রকাশিত হলো তার 8টি কাব্যগ্রন্থ। সুকান্ত ভট্টাচার্য তো কেবল কবিই নন, একাধারে তিনি গীতিকার, গল্পকার, প্রাবন্ধিক, সর্বোপরি একজন সাহিত্যিক। সুকান্ত ভট্টাচার্যের জীবনের পরিধি হয়তো ক্ষুদ্র, কিন্তু তার সাহিত্যের পরিধি ব্যাপক। সৃষ্টিশীল ক্ষমতা কিংবদন্তি তুল্য। তার কবিতা অনন্য, অসাধারণ। সাধারণ সব বস্তুকে সুকান্ত ভট্টাচার্য কবিতায় বিষয় করেছেন। বাড়ির রেলিং, ভাঙা সিঁড়ি উঠে এসেছে তার কবিতায়। আসেনি কোনটি ক্ষুধা, দারিদ্র থেকে পুঁজিবাদ, এসেছে তারুণ্য, কৈশোর, মার্ক্সবাদ থেকে বিপ্লব, স্বপ্ন, অধিকার, অনাচার, সমস্তই। সুকান্ত ভট্টাচার্যের কবিতা আজও উদ্দীপ্ত করে, যোগায় উদ্দীপনা। তার কবিতা নিছকই কেবল কবিতা নয়, যাপিত জীবনের সমস্ত উপাদানের দেখা মেলে তার কবিতায়। তেমনি পাওয়া যায় অনন্ত সাহস। সুকান্তের কবিতা দুর্দান্ত, দুর্দম।
তার রাজনৈতিক জীবন আর তার সাহিত্য জীবন এমনভাবে ব্যক্তি সুকান্তকে গ্রাস করে নিয়েছিল যে তার ব্যক্তি জীবনকে থেমে যেতে হয় অকাল মৃত্যুতে। সুকান্তের লেখনী গভীরভাবে প্রভাবিত হতো তার সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ও সমাজতান্ত্রিক রাজনীতির অভিজ্ঞতা থেকে। চারপাশের মানুষকে নিয়ে সুকান্তের যে প্রত্যক্ষ উপলব্ধি ছিল, তাই তিনি ঢেলে দিতেন কলমে কাগজে। তার অনুভূতিগুলো এতই প্রখর ছিল যে তা প্রকাশ করতে গিয়ে কলম হয়ে উঠত তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর। ছাড়পত্র কাব্যগ্রন্থের হে মহাজীবন কবিতাটিতে সুকান্ত পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির সাথে তুলনা করেছেন। এ যেন আপমার জনতার ক্ষুধারী আক্ষরিক রূপ। পদ্য কি করে গদ্যের চেয়েও বেশি সত্য হয়ে ওঠে সুকান্ত তা বারবারই দেখিয়ে দিয়েছেন তার কবিতাগুলিতে। কবিতার পাতায় সুকান্তই সূর্যকে বলতে পেরেছিলেন, হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সিগারেটকে আহ্বান জানাতে পেরেছিলেন হঠাৎ জ্বলে উঠে বাড়ি শুদ্ধ পুড়িয়ে মারতে, যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল। সুকান্ত কেঁদেছেন ডাকঘরের রানাদের দুঃখে, পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। কলকাতা শহরকে নিয়ে এক অদ্ভুত আতিশয্য কাজ করত সুকান্তের মাঝে। সুকান্তের জগৎ ছড়িয়ে ছিটিয়ে থাকত কলকাতার অলিতে গলিতে। সুকান্তের জীবন ও কাব্য ছিল একই সুরে গাথা ও একই মন্ত্রে অনুরণিত, তাই কোনো অংশকে আলাদা করে বলা যায় না। একজন লেখকের জন্য এটি খুব দুঃখজনক ঘটনা যে তিনি তার কোনো বই প্রকাশিত হবার পর দেখে যেতে পারেননি। তার মৃত্যুর পর প্রকাশিত হয় ছাড়পত্র, এরপর অন্যগুলো প্রকাশিত হয়। কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনের পরিধি খুবই সামান্য। ছোট্ট এই জীবনে কি দুর্দান্ত প্রতাপে তিনি বাংলা সাহিত্যে বিচরণ করে গেছেন। উপস্থাপনাটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম।